নমস্কার বন্ধুরা, ছোটবেলা থেকেই শুনছেন দুধ একটি সুষম আহার। কেন? দুধে একমাত্র ভিটামিন সি ও লোহা ছাড়া সব আছে। আমরাও রোগীর পথ্য অনুযায়ী বলে থাকি দুধ খেলেই নাকি সব খাওয়ার সমান হবে, তাই দুধ খেতে খুব এনকারেজ করা হয় ছোটবেলা থেকেই। আমি একদম ছোট সদ্যজাত শিশুদের কথা বলছি না, 1 থেকে 6 মাস বা তার কথা বলছি না। তারপরে যখন ওয়েনিং ফুড আরম্ভ করছি আমরা, যখন সে তোলা দুধ খাওয়া আরম্ভ করছে, সেই থেকে একদম বয়স্ক, একদম এই ওল্ড এজ পর্যন্ত আমাদের ভারতীয় ট্র্যাডিশনে যে দুধ খাওয়ার ট্র্যাডিশন, দুধ খেলেই সমস্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি খাদ্য আপনি খেলেন, আপনাকে কোনো রোগ ব্যাধি যেন আর ছুঁতে পারবে না। এই যে কনসেপ্ট, এইটা একটু আমূল নাড়িয়ে দিতে চাইছি। বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে অতিরিক্ত পরিমাণে আপনি যদি দুধে আসক্ত হয়ে যান, অতিরিক্ত পরিমাণে যদি আপনি দুধ কনজিউম করেন, তাহলে কিছু ঘাতক ব্যাধি, যেমন আপনার ব্লাড সুগার বাড়তে পারে, আপনার ক্যান্সার বাড়তে পারে, আপনি পড়ে গিয়ে হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে অতিরিক্ত দুধ খেলে। সাধারণত কি আমরা জানি দুধে ক্যালসিয়াম থাকে, তাই দুধ খেলে হাড় মজবুত হয়। বিজ্ঞাপন, বিভিন্ন ডেয়ারি প্রোডাক্ট দুধের বিজ্ঞাপনও এই বিজ্ঞাপনটি দেয়। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে অতিরিক্ত দুধ খেলে আপনার হাড় আরও ভঙ্গুর হয়ে যেতে পারে। আপনি গ্যাস, অম্বল, বদহজম, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের মতো রোগে আক্রান্ত হতে পারেন, অ্যালার্জি, এছাড়া আপনার বিভিন্ন ক্যান্সার বেড়ে যাওয়ার মতো দুরারোগ্য রোগে আক্রান্ত হতে পারেন। এই কথাগুলি একটিও আমার মন গড়া নয়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে এগুলো প্রমাণিত। কোথা থেকে এই তথ্যগুলো আমি দিয়েছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে জার্নালের লিঙ্ক সমেত দিয়ে দেবো, আপনারা চাইলে এগুলো পড়ে দেখতে পারেন। তাহলে চলুন আজকে বলি অতিরিক্ত দুধ খেলে বা দুধের ওপর ডিপেন্ডেন্ট পুরো হয়ে গেলে আপনাদের কি ক্ষতি হতে পারে। তাহলে পর্বের শুরুতেই নিজের পরিচয় পর্বে বলি। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার। এই পর্বে আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। তাহলে এবার চলুন পয়েন্ট করে যে সম্ভাবনাগুলোর কথা বলেছি সেগুলো বুঝিয়ে বলি। নাম্বার 1, দুধ বা অতিরিক্ত দুধ খাওয়ার কুফল। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ওজন বেড়ে যেতে পারে এবং আপনার শরীরে ল্যাকটোজ ইনটলারেন্স বলে একটি রোগ সৃষ্টি হতে পারে। দেখা গেছে যারা আমরা দুধ খাচ্ছি, দুধের মধ্যে থাকে ল্যাকটোজ বা দুধের শর্করা। এই দুধের শর্করা যদি আপনি অতিরিক্ত দুধ খান, হবে কি আপনার শরীরে ব্লাড সুগার স্পাইক দেবে, ব্লাড সুগারটা বাড়বে, আর সাথে সাথে শরীরের নিজের নিয়ন্ত্রণ ব্যবস্থা ওই অতিরিক্ত সুগারকে কন্ট্রোল করতে গিয়ে আপনার ইনসুলিন স্পাইকও দেবে। তাই অতিরিক্ত দুধের মধ্যে এই যে বললাম ল্যাকটোজ, এই ল্যাকটোজ ছাড়াও থাকে একরকম প্রোটিন। এই প্রোটিনের মধ্যে ক্যাসিন, এই প্রোটিনের মধ্যে দুধের প্রোটিনকে বলে ক্যাসিন। এই প্রোটিনের মধ্যে IGF-1 বলে একটা গ্রোথ ফ্যাক্টর থাকে, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা আপনার শরীরের ওজন বাড়িয়ে দিতে পারে না, বাড়াবেই। নাম্বার 2 হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স। দেখা যায় আমরা যারা স্তন্যপায়ী প্রাণী, তাদের জীবনের প্রথম অংশটা, ধরুন মানুষের ক্ষেত্রেও 6 মাস ব্রেস্ট মিল্ক লাগবেই, কিন্তু তারপরেই যখন আমি ওয়েনিং ফুডে যাচ্ছি, মানে তোলা খাওয়ার খেতে যাচ্ছি, এই থেকে আমি একদম মৃত্যু পথযাত্রী অবধি যে সেও দুধ খাচ্ছে। কার দুধ? গরুর দুধ, মহিষের দুধ, ছাগলের দুধ, মানে অন্য একটা স্পিসিসের দুধ। এই দুধের দেখা যায় আমাদের শরীরে বছর 5 ছোট থেকে বছর 5 অবধি আমাদের শরীরে এই দুধের যে শর্করাটা থাকে ল্যাকটোজ, সেটা পাচন করার জন্য আমাদের একটা উৎসেচক থাকে, এনজাইম থাকে, সেটা হচ্ছে ল্যাকটেজ। দেখা যায় বছর 5 অবধি আমাদের বয়সের জীবনের প্রথমে এই ল্যাকটেজ পরিমিত পরিমাণে থাকে, হজম করতে পারে। তারপরেই দেখা যায় আমাদের জনসংখ্যার প্রতি 100 জনের 75 জনের এই ল্যাকটেজ এনজাইম প্রোডাকশনটা কমতে থাকে। যত আমাদের বয়স বাড়বে, আমাদের শরীরে ল্যাকটেজ তৈরি হওয়ার এনজাইমটার প্রবণতা কমতে থাকে, যার ফলে শরীরে একটা ল্যাকটোজ ইনটলারেন্স আরম্ভ হয়। কি হয়? দুধ খেলেন, পেট ফেপে যাচ্ছে, গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, দুধও খেতে পাচ্ছেন না, দুধের চাও খেতে পাচ্ছেন না, সাথে পেটে একটা মোচড় দিচ্ছে, ক্র্যাম্প হচ্ছে, এই সবগুলো হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স। কেন? ওই যে বললাম 4-5 বছরের পর থেকে আমাদের শরীরে দুধের যে শর্করা, ল্যাকটোজ পরিপাককারী এনজাইম ল্যাকটেজ, এর পরিমাণের ঘাটতি আরম্ভ হয়, যার ফলে আমরা ওই ল্যাকটোজটা পাচন করতে পারি না, শুরু হয় শরীরে ল্যাকটোজ ইনটলারেন্স। নাম্বার 2 হচ্ছে আপনারা শুনেছেন দুধে প্রচুর ক্যালসিয়াম আছে। ক্যালসিয়ামটা আমাদের হাড়ের জন্য দরকার, দাঁতের জন্য দরকার, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে যে দুধের ক্যালসিয়ামে হাড় একটু মজবুত হয় না, উল্টে হাড় ভঙ্গুর হয়ে যায়। এই গবেষণাটি প্রকাশিত হয়েছিল 2020 সালে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে। দেখা যাচ্ছে এই জার্নালে দেখানো হয়েছে যেগুলো বেশি দুধ পানকারী দেশ, যেমন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, USA, হল্যান্ড, ডেনমার্ক, যারা অতিরিক্ত পরিমাণে দুধ খায়, তাদের দেশে হিপ ফ্র্যাকচার, আমাদের পড়ে গিয়ে যে কোমরের বল, হাড় ভাঙার বা অন্যান্য ফ্র্যাকচারের প্রবণতা অনেক বেশি। পক্ষান্তরে এশীয় দেশগুলো যেমন ইন্দোনেশিয়া,
চায়না, জাপান, এদের দুধ পান করার প্রবণতা কম, আমাদের মতো ডাল ভাত এগুলো খাওয়ার প্রবণতা বেশি। দেখা যাচ্ছে এদের বিভিন্ন ফ্র্যাকচার হওয়ার প্রবণতা কম। এর রিজন হিসাবে যেটা সেই জার্নালে বলা হয়েছে যে দুধের মধ্যে যে প্রোটিনটা আছে এটা অন্য স্পিসিস, মানে আমরা তো মাছ দুধ খাচ্ছি না, মাছ দুধ তো আমরা 6 মাস খাচ্ছি, আমরা অন্য স্পিসিস গরু, মোষ, ভেড়া, উট, ছাগল এগুলো দুধ খাচ্ছি। এর মধ্যে যে ক্যাসিন প্রোটিনটা আছে এটা একটা সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডটা শরীরে যখন পাচিত হবে তখন আপনার শরীরে একটা অ্যাসিডিক মিডিয়াম তৈরি হবে, একটা শরীরে অ্যাসিডের আধিক্য তৈরি হয় এবং এই অ্যাসিডটা শরীর নিউট্রালাইজ করতে চাইবে। তখন দুধের এই আমাদের শরীরে যে হাড় আছে সেই হাড় থেকে ক্যালসিয়াম লিচ হয়, সেই ক্যালসিয়াম কার্বনেট এসে এই দুধের শরীরের অম্ল যে তৈরি হয়েছে এটাকে নিউট্রালাইজ করতে চায়। এই করতে গিয়ে হাড় থেকে ক্যালসিয়াম ঢোকে না, উল্টে বেরিয়ে যায়, ক্যালসিয়াম লিচ হয়, যার ফলে হাড়গুলো ভঙ্গুর হয়ে ওঠে। তাই দুধ আপনার জীবনে এসেনশিয়াল একদমই নয়। পরে বলবো, লাস্টে বলবো দুধের বিকল্প কিভাবে কি ক্যালসিয়াম ডিমান্ড পূরণ করবেন। উপরন্তু দেখা যায় দুধের যে ক্যালসিয়াম তার বেশিরভাগই আমাদের শোষিত হয় না। একটা 1 গ্লাস দুধ খেলেন 250 ml, তাতে ক্যালসিয়াম থেকে 300 mg, দেখা যায় মাত্র তার 30% মানে 90 mg শরীরে শোষিত হয় এবং অধিকাংশই সেটা বাইরে বেরিয়ে যায়। দুধের থেকে অনেক বেশি ক্যালসিয়াম আপনি আমার এই একটি ভিডিও আছে, এই ভিডিওতে পাবেন। পালং শাক, ব্রোকলি, হ্যাঁ, লাল শাক, এগুলোতে অনেক বেশি ক্যালসিয়াম আছে এবং এগুলোর থেকে যে ক্যালসিয়ামটা ঢোকে শরীরে তার অ্যাবজর্পশন, শরীরের শোষণের হার দুধের বলেছিলাম 30%, এদের শোষণের হার 50 to 60%। নেক্সট হচ্ছে দুধের কিছু ফিমেল হরমোন থাকে, বলছে এটা কি। এই ফিমেল হরমোনগুলি আপনার শরীরে একটা অদ্ভুত রিয়াকশন আরম্ভ করে। দেখুন, যখন আমরা কোনো গরু, মোষ বা ছাগল এদের দুধ খাচ্ছি তখন সে পশুটি প্রেগনেন্ট বা সদ্য বাচ্চা দিয়েছে। ন্যাচারালি আমাদের জৈবিক হিসাবে সে সময় সেই প্রাণীটির শরীরের রক্তে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামে দুটো ফিমেল হরমোনের কনসেন্ট্রেশন অনেক হাই থাকে। আপনি যখন দুধ খাচ্ছেন এই তার ব্লাড স্ট্রিম হয়ে তার বাঁট থেকে যে দুধটা বেরোচ্ছে এই দুধটার মাধ্যমে ওই ফিমেল হরমোনগুলো আপনার শরীরেও ঢুকছে। এই ফিমেল হরমোনগুলো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন যখনই আমাদের শরীরে ঢুকবে, ছেলেদের ক্ষেত্রে ছেলেদের যে পুরুষ হরমোন টেস্টোস্টেরন এর গ্রোথ, এর সিক্রেশনটা কমিয়ে দেয়, যার ফলে টেস্টোস্টেরনের ঘাটতি হয়। টেস্টোস্টেরনের ঘাটতি হলে কি হয় এটা একটু গুগল করে দেখবেন, এই বললে বিশাল বড় হয়ে যাবে পর্বটি। ফিমেল চাইল্ডদের ক্ষেত্রে একটু বলে দেবো, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আমি বলে দিচ্ছি। ফিমেল চাইল্ডদের ক্ষেত্রেও যখন ছোট ছোট বাচ্চা মেয়েদের টেয়েদের এগুলো খাওয়াচ্ছেন তখন তাদের শরীরে ওই ফিমেল হরমোনগুলো ঢুকছে যেগুলো গর্ভাবস্থা বা গর্ভাবস্থার পরে ওই পশুটির শরীরে ছিল, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, সেগুলো মেয়েদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রভাব দেখা দেয় প্রিকেশিয়াস পিউবার্টি। এখন দেখবেন আগেকার আর্লি মিড 90s, এই আমার আরেকটি ভিডিও আছে, এই ভিডিওর লিঙ্কটাও দেখবেন। প্রিকেশিয়াস পিউবার্টি কি, সাধারণত 13, 14, 15 বছর বয়সে প্রথম শরীর খারাপ বা মাসিক ধর্ম আরম্ভ হলো, মেনার্কি আরম্ভ হলো। কিন্তু এখন দেখা যাচ্ছে বা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, ব্রেস্ট ডেভেলপমেন্ট আরম্ভ হলো। এখন দেখা যাচ্ছে 8-9 বছরেই সেই সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলো আগে চলে আসছে, মেনার্কি চলে আসছে, মাসিক ধর্ম আরম্ভ হয়ে যাচ্ছে। একটি 8-9 বছরের বালিকা যে 3-4 পরে সে তো বুঝবেই না এটা কি হচ্ছে তার শরীরে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, এই প্রিকেশিয়াস পিউবার্টি ডেভেলপ করছে। এটাও কিন্তু একটা খুব ক্ষতিকর সাইড। আপনার শরীরে 4 নম্বর ক্যান্সার সেল, ক্যান্সার বাড়াতে পারে, আপনার শরীরের ক্যান্সারের প্রবণতা বাড়াতে পারে প্রাণীজ দুধ। কি করে? ওই যে বললাম যে পশুগুলি গর্ভাবস্থা বা বাচ্চা দেওয়ার পর তো তার শরীরে দুধটা আসবে, মানুষের মতো তার ধর্ম, তার শরীরে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই ফিমেল হরমোনগুলো বেশি। এই ফিমেল হরমোনগুলো, কারণ তখনই আপনি দুধটা পাবেন সেই প্রাণীটার থেকে, সেই দুধটা যখন আপনি খাচ্ছেন, ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্টেটিক ক্যান্সার, টেস্টিকুলার ক্যান্সার এগুলোর হার বেশি। একটি জার্নালে বলা হয়েছে যে সমস্ত পুরুষরা অতিরিক্ত পরিমাণ দুধ খাচ্ছেন দেখা যাচ্ছে তাদের টেস্টিকুলার ক্যান্সার, প্রস্টেটিক ক্যান্সার এগুলোর হার প্রায় সাধারণ থেকে, যারা দুধ খাচ্ছেন না তাদের থেকে 30 to 50% বেশি। আর ফিমেলদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে যারা অতিরিক্ত পরিমাণ দুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে ইউটেরাইন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার এগুলোর হার বেশি। কারণ ওই যে বললাম ওই প্রাণীটি বা ওই পশুটি কিন্তু তার গর্ভাবস্থায় বা গর্ভের পরে বাচ্চা দেওয়ার পর যখন তার শরীরে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ফিমেল হরমোনগুলোর কনসেন্ট্রেশন খুব বেশি, তখনই সে দুধ দিচ্ছে আর সেই দুধটাই আপনি খাচ্ছেন। অতএব ওই ফিমেল হরমোনগুলো তার রক্তবাহিত হয়ে যে গরুর বাঁট বা দুধের স্তন্যগ্রন্থি সেখানে তো সাপ্লাই আছে, সেইখান থেকে থ্রু মিল্ক সেটা আপনার শরীরে কিন্তু ঢুকছে। 5 নম্বর প্রোটিন। দুধের এই প্রোটিনটা ক্যাসিন আর ওয়ে প্রোটিন, এই দুটো প্রোটিন। এই ক্যাসিন প্রোটিনটায় একটা, ফার্স্টেই বলেছিলাম শুরুতে যে আপনার তৈরি করতে পারে, ওই
শরীরে গ্রোথ বাড়াতে পারে। কেন? এর মধ্যে একটা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর IGF-1 থাকে। এই এই জিনিসটার জন্যই দুধ খেলে শরীর খুব সুগঠিত এবং তাড়াতাড়ি বাড়ে। এ সেল গ্রোথ করে। সেল গ্রোথ করা মানে আপনার ওজন বাড়বে। আর কি, আপনার শুধু ভালো সেল গ্রোথ করবে না, শরীর যদি কোথাও ক্যান্সারাস সেল থাকে তার ক্যান্সারাস গ্রোথ করবে। তাই এখন ক্যান্সার বিশেষজ্ঞরা, কার্ডিওলজিস্টরা এগুলো কিন্তু দুধটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছেন এবং মাঠা তোলা দুধ খেতে বলছেন। নেক্সট হচ্ছে যে আপনার পেস্টিসাইডস। দেখুন, আমরা যখন গরুকে খাবার দিচ্ছি, সেগুলো সে খড় হোক, বিচালি হোক বা মোষকে খাবার দিচ্ছি, সেগুলো তো দেওয়া হচ্ছে। এই ঘাসগুলো কি হয়, ধান গাছের গোড়া, গম গাছের গোড়া, বিভিন্ন শস্য গাছের গোড়াগুলো কেটে এই বিচালিটা তৈরি হয়। এই শস্যগুলো যখন প্ল্যান্টেশনে ছিল, মাঠে ছিল, তখন এগুলোকে পোকামাকড় থেকে বাঁচানোর জন্য প্রচুর পরিমাণে এখন পেস্টিসাইড দেওয়া হয়। ফলে খাদ্যশস্যের উৎপাদনের জন্য পেস্টিসাইড দেওয়া হয়। এই পেস্টিসাইডসগুলো কিন্তু আমরা অন্য জায়গা থেকে যখন অন্য খাদ্যশস্য তাহলে ধানের সাথে, গমের সাথে বা ফলের সাথে আমাদের শরীর যাচ্ছে না, যাচ্ছে, কিন্তু সেটা খুব কম পরিমাণে। কিন্তু এই পেস্টিসাইডসগুলো খাওয়ার যখন গরু খাচ্ছে, গরুর যে দুধ তৈরি হচ্ছে, দুধ ইটসেলফ একটা ফ্যাট কন্টেনিং যৌগ, দুধে কিন্তু বেশ ভালো পরিমাণ ফ্যাট থাকে। এবং এই পেস্টিসাইডসগুলো গরু যখন খাচ্ছে, তার খাবারের সাথে তার শরীরে গিয়ে এই দুধের মধ্যে হাই কনসেন্ট্রেশনে পেস্টিসাইডসটা কিন্তু সেটেল করে, বসে থাকে ওখানে। আমরা যখন দুধ খাচ্ছি, ওই হাই কনসেন্ট্রেট পেস্টিসাইডস খাদ্য দুধের মাধ্যমে আমাদের শরীরে ঢুকছে। অতএব পেস্টিসাইডস একটা কিন্তু বিরাট পরিমাণে ঢুকছে। নেক্সট হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক্স এখন ইউজ হয়। পোলট্রি শিল্পে বলুন, দুধ শিল্পে বলুন, প্রচুর পরিমাণে ইউজ হয়। এই গরুকে বাঁচাতে হবে তো, গরুর কোনো একটা রোগ হলো, কিছু হলো, ইনফেকশন হলো, ঘা হলো, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এই অ্যান্টিবায়োটিক যদি, কারণ এখন গরু এবং তার থেকে দুধ পাওয়া একটা বিরাট শিল্প, অতিরিক্ত যদি অ্যান্টিবায়োটিক ইউজ হয়, গরু দুধের মাধ্যমে এই অ্যান্টিবায়োটিকও আপনার শরীরে যেতে পারে। আর 6, 7, 8 নম্বর হচ্ছে প্রোটিন। গরুর দুধের বা মোষের দুধের প্রোটিন কি বলেছিলাম? ক্যাসিন আর ওয়ে প্রোটিন। ক্যাসিনটা আবার তিন রকম প্রোটিন যে তৈরি, আলফা, বিটা আর কাপা। এই বিটা ক্যাসিনটা আবার A1, A2 এই দু রকম প্রোটিন অনুযায়ী ভাগ করা যায়। আমাদের দেশীয় গরুগুলোর দুধগুলো A2 ক্যাটাগরির, আর যেগুলো বিদেশি গরু, সিন্ড্রিওয়াল, জার্সি, হলিস্টাইন ব্রিড, এগুলো হচ্ছে বিদেশি গরু, এগুলোর দুধ হচ্ছে A1 ক্যাটাগরি। এই A1 ক্যাটাগরির দুধ শরীরে গিয়ে যখন আমরা খাচ্ছি, কনজিউম করছি, শরীরে গিয়ে BCM7 নামক একটা যৌগ তৈরি করে আমাদের শরীরে। এই যৌগটা ভীষণ অনেকগুলো খারাপ রোগ আমাদের শরীরে সৃষ্টি করতে পারে। অ্যালার্জি তৈরি করতে পারে, ইচিং তৈরি করতে পারে, বিভিন্ন রকম অটো ইমিউন ডিসঅর্ডার তৈরি করতে পারে, হাঁপানি তৈরি করতে পারে। এমনকি কিছু গবেষণায় দেখা গেছে এর একটা লিঙ্ক আছে ছোট ছোট বাচ্চাদের মধ্যে টাইপ 1 ডায়াবেটিস তৈরি করে। তাই এই স্বল্প পরিবার, এই সমস্ত লিঙ্ক, সমস্ত কথা কিন্তু মন গড়া নয়, গবেষণালব্ধ, আধুনিক গবেষণালব্ধ। এই সমস্ত লিঙ্ক আমাদের দেওয়া হয়েছে। এবার আপনারা বলবেন ভারতবর্ষে তো চিরচরিত দুধ, অনেকদিন ধরে দুধ চলছে, প্রাচীনকাল থেকে চলছে। হ্যাঁ চলছে, কিন্তু গবেষণার মান এতটা উন্নত ছিল না। বর্তমান গবেষণায় যে লিঙ্কগুলো পাওয়া গেছে, আমি শুধু সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে ডাক্তারবাবু দুধ কি খাবো না? হ্যাঁ, দুধ ডাইরেক্ট যদি আপনার একদম এসেনশিয়াল না হয়, খাওয়ার দরকার নেই। দুধের থেকে বললাম অন্য অনেক জিনিস আছে, লাল শাক, পালং শাক, ব্রোকলি, এগুলোতে অনেক, সজনে ডাঁটা, সজনে পাতা, এগুলোর মধ্যে প্রচুর দুধের থেকে বেশি কনসেন্ট্রেট প্রোটিন আছে, এগুলো খান। মাশরুম খেতে পারেন, সাথে দুধের বিকার যেমন কি দই খেতে পারেন। এতে ল্যাকটোজ ইনটলারেন্সের সমস্যাটা অনেক কমে। যারা দুধ খেয়ে হজম করতে পারেন না, তারাও কিন্তু দই খেয়ে হজম, ইয়োগর্ট খেতে পারেন, গ্রিক ইয়োগর্ট খেতে পারেন। অতএব আশা করি দুধ কতটুকু খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত, কার্ডিওলজিস্টটা কিন্তু এখন বলে দেন মাঠা তোলা দুধ খাবেন, যে দুধে হাই ফ্যাট কনসেন্ট্রেশন, এটা বাদ দিতে হবে। কিভাবে খেতে হবে, কি খেলে ভালো হবে, কতটুকু দুধ খাওয়া আপনার দরকার, দুধ খাওয়া আদৌ আপনার দরকার কিনা, এই স্বল্প পরিসরে সবটা বুঝিয়ে বলতে পেরেছি। আর যারা নতুন তাদের কাছে অনুরোধ রাখবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এরকম প্রচুর নতুন নতুন তথ্যবহুল ভিডিও তাহলে আপনারা দেখতে পাবেন। আজকের জন্য এটুকুই। আশা করি সামনে নতুন একটি পর্বে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।